জড়িয়ে ধরে আলোকে, তারপর ফোপাতে থাকে। ঋতু পাশে বসে নিশ্চুপ কেঁদে যাচ্ছে। লিভিং রুমে যত মহিলা আছে সবাই সান্ত্বনা বাণী শুনিয়ে যাচ্ছে। আলো ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইলোরা মির্জা এগিয়ে গিয়ে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, কাকে জড়িয়ে ধরে আছিস তুই? ও মজা পাচ্ছে, মজা। আলো কপাল কুঁচকে ফেলে কঠিন গলায় বলে, বাজে কথা বন্ধ করুন। একজনের মৃত্যুতে আমি মজা পাবো কেন? একজনের মৃত্যুতে না, এই পরিবারের ভোগান্তিতে মজা পাচ্ছিস তুই, হতচ্ছাড়ি। সব মহিলারা হতভম্ব হয়ে যায় ইলোরার কথা শুনে। আলো ধমকের সুরে বলে, কথা বুঝে শুনে বলবেন, মুখ সামলে বলবেন। দাদি, নরম গলায় শামিন ইলোরাকে ডাকে। ইলোরা ঘুরে তাকায়। সিঁড়ির কাছটাতে দাঁড়িয়ে আছে শামিন। সাদা রঙের পাঞ্জাবি পরনে তার, মাথার টুপিটা খুলে হাতে নিয়েছে। আলো ঈশিতাকে রেখে উঠে দাঁড়ায়। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে শামিনকে দেখে। যে লোকটা তাকে একদিন বাবাহারা করে দিতে পারত, আজ নিজের বাবা হারিয়ে কতটা পরিবর্তন এসেছে চেহারায় সেটা দেখতে থাকে। শামিন একেবারের জন্যেও আলোর দিকে তাকায়নি। সেই নিষ্প্রাণ গলায় ইলোরাকে বলে, কেউ মৃত ব্যক্তির সামনে সমবেদনা জানাতে আসলে তাকে এভাবে অপমান করতে নেই। কথাটি বলে শামিন দোতলার ওঠার জন্য পা রাখে সিঁড়ির প্রথম ধাপে। পেছন থেকে আলো বলে ওঠে, দাঁড়ান। শামিন দাঁড়িয়ে পড়ে, কিন্তু আলোর দিকে ঘুরে তাকায় না। আলো এগিয়ে এসে শামিনের পেছনে দাঁড়িয়ে বলতে থাকে, জানি এই সময়ে এসব বলা উচিত না, তবুও বাধ্য হয়ে বলছি। আমার দাদুর দেওয়া একটা চেইন বিক্রি করে টাকা নিয়ে এসেছি আমি। টাকাগুলো নিয়ে আমাকে ঋণ মুক্ত করুন। ঋতুর কাছে দিয়ে যাও, টাকা গুনার পরিস্থিতিতে আমি নেই। অস্ফুট স্বরে বলে শামিন। আলো বলতে থাকে, জানি এই সময়ে এসব কথা আপনাকে বলা ঠিক হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার বাবার মৃত্যুটা কি কোনোভাবে আমার জন্য হয়েছে? আমি দায়ী? শামিন নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে। মোটেই না, অবান্তর কথা। আলো বলতে থাকে, কাল সন্ধ্যার ঘটনার পর থেকে আপনার বাড়ির লোকজন আমাকে অপরাধী সাজিয়ে আমার দিকে আঙুল তুলছিল। অপরাধী তার অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় শাস্তি পেতে গেল, সেজন্য ভিকটিমকে দোষী সাব্যস্ত করা হলো। কেন সেটা সে অপরাধীকে আটকাচ্ছে না? সেটা কি উচিত ছিল? উচিত হয়নি, ওদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আজ আমি এখানে ঈশিতা আপুকে সমবেদনা জানাতে এসেছি, সেটা কি ভুল হয়েছে? ভুল হয়নি, তুমি মহৎ। তাহলে আপনার বাড়ির লোকজন এভাবে কেন অপমান করবে, যেন আমি একজন অপরাধী, যেখানে আমার কখনো কোনো দোষ ছিলই না? আপনি যা করেছেন তার বিনিময়ে অতটুকু রিয়্যাক্ট করা কি স্বাভাবিক না আমার? ঠান্ডা মাথায় বলুন। শামিন নিচু স্বরে বলে, স্বাভাবিক। তাহলে সবাই বারবার আমাকে দোষারোপ করছে কেন, যেন আমি সর্বনাশী? শামিন ওদিকে ফিরেই স্বাভাবিক গলায় বলে, দাদি বৃদ্ধা মানুষ, তাই এমন করছে। দাদির হয়ে আমি ক্ষমা চাইছি। সমবেদনা জানানো হয়ে গেলে তুমি বাড়ি চলে যাও। কোনো কিছুতে তোমার কোনো দোষ নেই। তুমি নির্দোষ ছিলে, আছো, এবং আমার কাছে বরাবর নির্দোষ থাকবে। আলো শামিনের মাথার দিকে তাকিয়ে থাকে। শামিন একবারের জন্যেও আলোর দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। বাতাসে নির্বাচন নির্বাচন গন্ধ পাচ্ছি। চোখ বন্ধ করে একটা প্রশান্তির গভীর নিঃশ্বাস ফেলে সাগর বলে। শমশের ভূঁইয়া ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। সাগর চোখ মেলে তাকিয়ে বলে, বিষয়টা পুরোটা মাথার উপর দিয়ে গেল আব্বা। বিষয়টা যাই হোক না কেন, লাভ তো আমারই হচ্ছে। এরকম অনাকাঙ্ক্ষিত সুযোগ হাতে চলে আসলো। বিষয়টা পুরোটা মাথার উপর দিয়ে গেল আব্বা, কিন্তু হজম করতে বেশ কষ্ট হচ্ছে আমার। মানে আপনি ভাবতে পারেন, সিংহ তার স্বাদের রাজত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। শমশের ভূঁইয়ার কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সিংহ রাজত্ব ছেড়েছে শুধু, তার উপাধি না। ওকে আন্ডার সিস্টেম করিস না বাপ। অতীতে বহুবার ওকে আন্ডার সিস্টেম করে কোপ খেয়েছি। বাবার কথায় সাগর মাথা নাড়ে, তারপর বলে, ভাইয়া, দরজার বাইরে ঋতু দাঁড়িয়ে আছে। শামিন দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ছিল। ঋতুর কথায় মাথা ঘুরিয়ে তাকায়। ভাইয়া, আত্মীয় স্বজনরা বাড়িতে খাবার দিতে চাচ্ছে, তাদের কি বলবো? এসব কেন?
নিয়ম নাকি ভুলে গেলেন? নিয়ম? শামিন অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, তারপর উত্তরের অপেক্ষা না করেই ঋতুকে বলে। যা মন চায় করো। ঋতু দাঁড়িয়ে থেকে কয়েক মুহূর্ত পরে বলে, এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি বাড়িতেও মিসকিন ডেকে খাইয়ে দিতে। আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। অনুমতির কি আছে ঋতু? তুমি যেটা ভালো মনে করো, জামিলকে টাকা দিয়ে সব বুঝিয়ে দাও। তারপর কিছুক্ষণ পরে চুপ করে থেকে বলে, তুমি ওই অবস্থায় দৌড়াদৌড়ি করো না, খাওয়া দাওয়া ঠিক মতো করো। ইহানকে খাওয়াও, ঈশিতাকে খাওয়াও। তোমরা না খেয়ে থাকলে বাবা ফিরে আসবে না। আর আপনি আপনি খাবেন না? গত রাত থেকে কিচ্ছু খাননি। খাবো। এক গ্লাস পানি পাঠিয়ে দাও কাউকে দিয়ে। ঋতু চলে যাওয়ার আগে নিচু স্বরে বলে, ভাবি আমার কাছে কিছু টাকা দিয়ে গেছে, কোথায় রাখবো ভাইয়া? বিছানার উপর রেখে যাও। রেহিনা দরজার কাছে দাঁড়িয়ে বারবার ভিতরে উকি দিচ্ছে। আলো খেয়াল করেছে কিন্তু কিছু বলছে না। হিয়া মাথা ঘুরিয়ে রেহেনার দিকে তাকিয়ে বলে, আন্টি আসুন না, ভেতরে আসুন। রেহেনা ভিতরে ঢোকে। আলো তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলতে চাইলে বলতে পারো। রেহেনা আমতা আমতা করে বলে, ও বাড়িতে ভাত তরকারি দেওয়াটা উচিত নয় কি? কোন বাড়িতে? মরা বাড়িতে। আলো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কেন? তুমি কি সত্যি সত্যি বেআই বাড়ি ভাবছো ও বাড়িকে? রেহেনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, পাড়া প্রতিবেশী বাঁকা কথা শুনিয়ে যাচ্ছে। কোন জন্মের পাড়া প্রতিবেশীর কথা আমি গায়ে লাগিয়েছি? এখন ভাত তরকারি রেঁধে পাঠাবে। কাল ওই স্বামী নিয়াজ স্যার এসে তোমার কাছে জামাই আদর খেতে চাইবে। খাওয়াবে তুমি? আলো এভাবে কথা বলিস না, লোকটার বাবা মারা গিয়েছে, এখন অন্তত চুপ কর, শুনতে ইচ্ছে করছে না আর। হিয়া চেঁচিয়ে বলে ওঠে। আলো চুপ হয়ে যায়। রেহেনা বলতে থাকে, তোর বাবাও বলেছিল তোর মতো থাকলে পাঠাবো। এক সমাজে চলতে গেলে শত্রু বাড়িতেও তো মানুষ এসব দেয় সামাজিকতার খাতিরে। হ্যাঁ, তোমরা এখন মেয়ের কিডন্যাপার আর ছেলেদের গলায় চাকু ধরা লোকের মর্মে মরিয়া হয়ে উঠেছো। যাও পাঠিয়ে দাও। আমাকে বলছো কেন? পাড়া প্রতিবেশীর থেকে অনুমতি নাও। রেহেনা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হিয়া আলোর দিকে তাকিয়ে বলে, তোকে কি দিয়ে বানিয়েছে আল্লাহ? আমি সেদিন রেপ হতে পারতো রিয়া। হয়নি তো, তাই না? তোকে বিয়ে করেছে। রোজ কত শত পলিটিশিয়ানরা মেয়েদের রেপ করে বনে জঙ্গলে ফেলে দিয়ে যায়, কেউ খবর রাখে না। এমন কিছু তো তোর সাথে হয়নি। তোকে বিয়ে করেছে, শেষমেশ ভুল বুঝতে পেরে তোর জন্য নিজের ক্যারিয়ারের বলি চড়িয়েছে। তোরা যে দৃষ্টিকোণ থেকেই অন্যায়টাকে দেখবি না কেন হিয়া, ওইটা অন্যায়ই থেকে যাবে, একটা ঘোর অন্যায়। অন্যায় অন্যায়ই থাকবে, কিন্তু একজন অপরাধী যে সারা জীবন অপরাধীই থাকবে, তোকে এমন কথা মাথার দিব্যি দিয়ে কে বলেছে? জবাব দে আমাকে। না, সে হজ করে হাজি হয়ে গিয়েছে, কিন্তু আমি তার কাছে যাব না। কি করবি এখন আমাকে? তোরা মেরে ফেলবি? মেরে ফেল। হিয়া চুপ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলো বলে, তোদের কাছে সে ফেরেশতা সম মানুষ, কিন্তু আমার কাছে সে একটা অপরাধীই থাকবে। অপরাধীকে ক্ষমা করা যায়, তার প্রতি সহমর্মিতা দেখানো যায়, কিন্তু সংসার করা যায় না হিয়া। আমি কোনো সমঝোতার সংসার চাই না হিয়া, আমি চাই একটা ভালোবাসার সংসার। ওনাকে আমি কখনো ভালোবাসা বুঝাতে পারবো না রে। বুঝবি না তোরা, আমাকে কেউ বুঝবি না। শরীর খারাপ? ফুয়াদ ঘরের ভিতর ঢুকে স্বামীনের বিছানায় বসে। স্বামী আধশোয়া হয়েছিল। মৃদুস্বরে বলে, মাথা ব্যথা, মেডিসিন নিয়েছি। ঈশিতার জন্য ডাক্তার ডাকা হয়েছে, অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। পড়ি আছে, দেখবে। ইসমামের সাথে কথা হয়েছে? বিকেলে হয়েছে। ভেঙে পড়েছে খুব, ওকে সামলানোর কেউ নেই ওখানে। আর তোকে? ফুয়াদ স্বামীনের দিকে তাকিয়ে বলে, তারপর বলতে থাকে, তোকে সামলানোর কেউ আছে? তুই নিজেকে দেখেছিস? তুই আছিস, জামিল আছে, আর কাকে লাগবে আমার? স্বামীন ঠান্ডা গলায় জবাব দেয়। কিছুক্ষণ দুজনে চুপচাপ। তারপর স্বামীন বলতে থাকে, বাবা সবসময় আফসোস করতেন, তার মৃত্যু শয্যায় ইসমাম পাশে থাকবে না। আজ দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, তার একটা সন্তানও থাকতে পারলো না। সব কিছু ঘেঁটে দেই আমি ফুয়াদ, তুই ঠিক বলিস, আমি বড্ড অযোগ্য।
ফুয়াদ তার বন্ধুর কাঁধে হাত রাখে। শামীম দ্রুত নিজেকে সামলে নেয়। ফুয়াদ প্রসঙ্গ পাল্টে বলে। আতাউর আলমের বাড়ি থেকে ভাত তরকারি পাঠানো হয়েছে। শামীম চুপ করে থাকে। ফুয়াদ বলে। হঠাৎ কি হয়েছিল? কেন এত বড় সিদ্ধান্ত নিলি? ও আমাকে বলল ওর লাইফে আমার অস্তিত্ব টের পেলে ও সুইসাইড করবে। এত বড় একটা কথা বলল। তুই ঘৃণার পরিমাণ দেখেছিস? কতটা ক্ষত দিয়েছি আমি ওকে। কিচ্ছু সারাতে তো পারবো না। ভাবলাম একটু স্বস্তি দেই ওকে। ও মনে করে আতাউর আলম ভোটে দাঁড়ালে জিতে যেত। আমি তাই সেই ব্যবস্থা করে দিলাম। এতটুকু স্বস্তি তো আসিয়াকে দেওয়ার ক্ষমতা এই ফেরাউন রাখে। ও স্বস্তি পাক। ডেলিভারি বয় এসে নিচে দাঁড়িয়ে আছে। আলো আর শেফালি হাতে হাতে আচারের বয়ামগুলো নামিয়ে নিচ্ছে। সানজিদা, বিউটি, হিয়া, শ্রাবণী মশলা প্রক্রিয়াজাত করছে। ডেলিভারি বয়কে দোকানের লিস্টগুলো বুঝিয়ে দিয়ে আলো ওড়নায় হাত মুছতে মুছতে ছাদে যায়। ছাদে গিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে। আজকের মতো কাজ শেষ। শেফালি আপু আর বিউটি আপু তোমরা যাও, তোমাদের তো কাজ রয়েছে আরও। বাকি কাজ আমরা হাতে হাতে করতে পারবো। আলো হেসে বলে। যাও। শেফালি আর বিউটি চলে যায়। আলো বসে যায় বাকিদের সাথে মশলা প্রক্রিয়াজাত করতে। কিছুক্ষণ পরে নিচে চেঁচামেচির শব্দ শোনা যায়। সবাই সবার মুখের দিকে তাকায়। আলো উঠে গায়ে ওড়না জড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির আঙিনায় চলে আসে। আশেপাশের বাড়ির বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আলোর বাবা মাও আছে। আলোকে দেখে ব্যবসায়ী আলাউদ্দিন বলে ওঠে। আলো বলে। কি হয়েছে আঙ্কেল? কি হয়েছে? তোমার জন্য তো এই পাড়ায় শান্তিপূর্ণভাবে কেউ থাকতে পারবে না দেখছি। কি করেছি আমি? কি করছো আজকাল? হিজড়াদের সাথে চলাফেরা করো। তোমার ওইসব পোষা হিজড়া কি করে জানো? মহল্লার দোকানে দোকানে চাঁদাবাজি করে, ভদ্রলোকদের হয়রানি করে বেড়ায়। এই তো গতকালকে আর্কিটেক্ট সাহেবের 3 মাসের নাতির মুখে দেখবে এতে ঢুকেছিল। উল্টাপাল্টা করে বুঝিয়েছিল শিশুটাকে। আরো কত ধরনের অত্যাচার ওরা করে তুমি জানো? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে। শেফালি আর বিউটি আপুকে কিছু করেছে? করেনি তো, তাই না? ওরা করেনি, কিন্তু তোমার আশা করা পেয়ে তো ওরা সব জাতিরা মহল্লায় ঢুকে এমন করছে। স্বজাতি মানে? আমরা সবাই একই জাতি, সবাই মানুষ। শেফালি আর বিউটি আপু যদি কিছু করে থাকে তাহলে আমাকে বলুন। বাকিদের তো আর আমি লিড করিনি। থানায় কমপ্লেন করুন। জালালউদ্দিনের পাশ থেকে তার স্ত্রী বলে। তারপর আতাউর আলমের দিকে তাকিয়ে বলে। শুনুন ভাই, আপনি সুজন ব্যক্তি, তাই আপনাকে বলছি একটু রয়ে শুয়ে চলাফেরা করতে বলুন মেয়েকে, আর পারলে একটু ভদ্রতা শেখাবেন। সামিন, দেখো, ওই দিন সন্ধ্যার পর থেকে তোমার প্রতি আমি যথেষ্ট বিরক্ত ছিলাম। এখন আমি যথেষ্ট মর্মাহত, তাই তোমাকে ধমকাচ্ছি না, কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত বদলে নাও। বারবার বলছি। বা আঙ্কেল, আমি গুটিয়ে নিয়েছি সব কিছু থেকে। সামিন, তুমি কি ভুলে গিয়েছো নমিনেশন পাওয়ার জন্য তুমি কি কি করেছিলে? ভুলে গেছো তুমি কতটা পরিশ্রম করে তুমি এই পর্যায়ে এসেছো? কোনো টাকা পয়সা ইনভেস্ট না করে, কোনো অবৈধ উপায় অবলম্বন না করে ভুলে গেলে সব? কিচ্ছু করার নেই আঙ্কেল। পুনর্নির্বাচন আঙ্কেল। কথাটি বলে কবির আলমগীরের মুখের উপর ফোন কেটে দেয় শামীম। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠতেই শামীম ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে। ভাই, মহল্লার কিছু লোকজনের সাথে ভাবি হাঙ্গামা করছে। ওকে ওর মতো ছেড়ে দে রনি, ও সামলে নিতে পারবে। বিরক্ত করিস না ওকে। আমি নির্বাচনে দাঁড়াবো আবার। আতাউর আলম হতভম্ব হয়ে যায়। আলো বাবার দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে। আতাউর আলম উঠে দাঁড়ায়, আতঙ্কিত মুখ নিয়ে বলে। অসম্ভব, আমি আবার ওই মরণ খেলায় নামতে চাই না, একেবারেই না। তুই বাদ দে। কেন বাদ দেব? বাদ দেব না আব্বু।
আবার নির্বাচন হবে, তুমি দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে, ভোট হবে, তুমি জিতবে, আর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না আব্বু। আতায়ুর আলম মেয়ের মাথায় হাত রেখে নরম গলায় বলে, এত জেদ বড় খারাপ জিনিস মা, এত জেদ করিস না। আমি আগেরবার ভুল করেছিলাম। আমার মতো লোকের রাজনীতি মানায় না মা। আমার মতো সাপোজ লোক, যার কোনো লোকবল নেই, অর্থ নেই, তার রাজনীতি মানায় না। কিন্তু তোমার দেশ সেবা করার মতো একটা উদার মন আছে আব্বু, ওটাই যথেষ্ট আব্বু। সবটা যখন অগোছালো হয়েই গিয়েছে, আর একবার এই খেলাটা আমি খেলে দেখতে চাই। তুমি একটা সুযোগ পেয়েছো আব্বু, তুমি দাঁড়াবে, তুমি অবশ্যই নির্বাচনে দাঁড়াবে, এবং ওই ইয়াসার মির্জাকে তুমি জিতে দেখিয়ে দিবে, অবশ্যই দেখিয়ে দিবে। 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে সে। যে কোচিং সেন্টারে আলো পড়ায় সেখানের হেড ম্যাম এখনো এসে পৌঁছয়নি। চাবি তার কাছে। কোচিং সেন্টারটা গলির মেইন রোডের ধারে। আলো পোর্চের নিচে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আজ পিরিয়ড হয়েছে, তাই মেজাজটা একটু বেশি বিগড়ে গিয়েছে। আলো মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই আলোর চোখ মুখ ভয়ে শুকনো হয়ে যায়। কিছু খ্যাপা কুকুর এদিকে ছুটে আসছে। আলো ডান পাশে একটা বাইক রাখা ছিল, সে ভয় পেয়ে বাইকের পিছনে গিয়ে দাঁড়ায়। আলোর দুর্ভাগ্য, কুকুরগুলো তার সামনে এসেই দাঁড়িয়ে আছে। আলোকে দেখছে সব কটা। এমনিতেই এই মাসে সব কুকুর খ্যাপা হয়ে যায়, তার উপরে এইগুলো কেমন ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে, জিভ বের করে আছে। আজ আলোর 12টা বেজে গেলেও যেতে পারে। সে ঢোক গিলে এদিক ওদিক অসহায়ের মতো তাকাচ্ছে। মেইন রোডের অপোজিটে চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে আলোকে দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছিল শামিন। শামিনের চোখে মুখে সংকোচ। সে জানতো না আলো এখানে পড়ায়, তাহলে সে আসতো না কখনোই। তার ফোনের রিংটোন বেজে যাচ্ছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঈশিতা উদাসী গলায় বলে, আসছি। শুকনো গলায় বলে শামিন ফোন কেটে দেয়। কোনো উপায় না দেখে আলোর দিকে এগিয়ে যায় শামিন। কুকুরের ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল আলোর। ছুটতেও পারছিল না সে। অসহায়ের মতো ডান দিকে তাকাতেই সে থমকে যায়। নেভি ব্লু রঙের শার্ট গায়ে, অগোছালো চেহারায়, ক্লান্ত ভঙ্গিতে শামিন তার দিকে এগিয়ে যাচ্ছে। আলো দাঁড়িয়ে থাকে শামিনের দিকে তাকিয়ে। লোকটাকে দেখে মনে হচ্ছে বাবার মৃত্যুর পরে আর শেভ করেনি। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, বাহুবলীর মতো শরীরটাকে রোগা লাগছে বেশ। শামিন আলোর একেবারে কাছে গিয়ে নিচু স্বরে বলে, আমার বাইক। আলো অবাক হয়ে বাইকটার দিকে তাকায়। সে এতক্ষণ শামিনের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মুখ ভর্তি সংকোচ নিয়ে সে সরে দাঁড়ায়। শামিন বাইকে উঠতে যাবে তখন আলো নিচু স্বরে বলে ওঠে, কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে যান। শামিন দাঁড়িয়ে পড়ে। আলোর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে নিচু হয়ে একটা ইটের টুকরো তুলে নিয়ে দূরে ছুঁড়ে মারে। কুকুরগুলো দৌড়ে সেদিকে যায়। শামিন বলতে না চেয়েও বলে ওঠে, আমার কাছে হেল্প চাইতে তোমার আত্মসম্মান অসম্মানিত হলো না? আপনার জায়গায় একজন পথচারী হলেও আমি হেল্প চাইতাম। নিচু গলায় বলে আলো। শামিন কিছু না বলে আবারও বাইকে উঠতে যাবে তখন আলো বলে ওঠে, আমার বাবা আবারও নির্বাচনে দাঁড়াবে। ভালো। এক শব্দে জবাব দেয় শামিন। আলো বলতে থাকে, এইবার সে জিতে দেখাবে নির্বাচনে। আচ্ছা ঠিক আছে। শামিনের ঠান্ডা জবাব কোনো এক অদ্ভুত কারণে আলো মেনে নিতে পারছে না। সে শামিনকে উত্তেজিত করতেই বলে ওঠে, আপনার দয়া ছাড়াও মাথা উঁচু করে বাঁচা যায়, সেটা এবার আমি দেখিয়ে দিব। শামিন আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, আমি পদত্যাগ করেছি, তার জন্য আবার নির্বাচন হবে। এটাও কিন্তু এক প্রকার দয়া। আলো, দয়াটুকু নিতে তোমার আত্মসম্মানে বাঁধলো না? আলো শীতল চোখে শামিনের দিকে তাকায়, তারপর ক্ষেপে গিয়ে বলে, না, কারণ আপনি গতবার অবৈধভাবে ভোটে জিতেছেন, আপনার পদত্যাগ করা উচিত, এটা দয়া নয়। শামিন তাচ্ছিল্যের হাসি হাসে। সে হাসি আলোকে পীড়া দেয়। সে দাঁত খিচিয়ে বলে, খুব আত্মবিশ্বাস আপনার নিজের প্রতি, তাই না? খুব আত্মবিশ্বাস। তাহলে একটা বাজি ধরবেন আমার সাথে? কি বাজি? আপনি আবার ভোটে দাঁড়াবেন। শামিন আলোর দিকে সরু চোখে তাকায়, তারপর বলে, আমার যদি ভোটে দাঁড়ানোর থাকতো তাহলে আমি পদত্যাগ করলাম কেন? আলোর মাথায় জেদ চেপে গিয়েছে। গম্ভীর কণ্ঠে বলে, আপনার অহংকার আমি ভাঙতে চাই। আপনি পদত্যাগ করেছেন এবং পুনরায় আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন,
তবে এইবার কোনো দল থেকে টিকিট নিয়ে নয়, আমার বাবার মতো একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে। রাজি বলুন? আছে দম? অনেক তো দলের নাম ভাঙিয়ে খেলেছেন, এখন নিজের ক্ষমতা দেখান পারলে। শামীন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, বাচ্চামো করো না। কথাটি বলে শামীন আবারও বাইকে উঠতে যাবে, অমনি আলো বলে ওঠে, ঠিক জানতাম আপনার ক্ষমতা আসলে ওই দল। নিজের কিছু নেই, ভয় পাচ্ছে ইয়াসার মির্জা। শামীন দাঁড়িয়ে পড়ে, আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা ধরলাম বাজি, তো মনে করো যদি তোমার বাবা জিতে যায় তাহলে কি হবে? তাহলে আপনি আমার আব্বুর পায়ে নাকে খত দিবেন। শামীন চুপ করে আলোকে দেখে, তারপর বলে, তাই? আর যদি আমি জিতি, আমি যেটা বলবো সেটা শুনতে পারবে? আলো চুপ করে থাকে। শামীন বলে, দম তো তোমার নিজের নেই আলো, তাই আমার দম নিয়ে প্রশ্ন করো। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ঘুমাও। তোমার বাবার জন্য অগ্রিম শুভ কামনা। আলো দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি রাজি। শামীন তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর বলে, ভেবে দেখো আলো, বেশি কনফিডেন্স ভালো না। আমি রাজি। কি চান আপনি? আমাকেই তো চাইবেন তাই না? ঠিক আছে, আমি রাজি আপনার শর্তে, কারণ আমি জানি আপনি জিততে পারবেন না। শামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতে দাঁত চেপে বলে, এই আলো ভয় পাওয়ার মেয়ে না শামিনিয়া স্যার। আমি রাজি। বাবা জিতলে আপনি আমাদের কথা শুনবেন, আর আপনি জিতলে আমি আপনার কথা শুনবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। শামীন আলোর দিকে তাকিয়ে বলে, নিজের কথাই নিজে জড়িয়ে যাবে আলো, পরে আমাকে দোষ দিও না। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামীন বাইকে উঠে বাইক স্টার্ট করে চলে যায়। আলো হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, গা এখনো জেদে কাঁপছে। যা হয় হোক, ওই লোকটাকে ওর ক্ষমতা দেখিয়ে ছাড়বে আলো। ওর দলের জন্য লোকজন ওকে ভোট দেয়, এটা হারে হারে টের পাবে এইবার নির্বাচনে হেরে ওই শামীন ইয়াসার মির্জা। কোচিং সেন্টারের হেড ম্যাম রিক্সা থামিয়ে আলোর সামনে দাঁড়ায়। অপরাধী গলায় বলে, সরি, 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম তোমায়, সরি আলো। আলো ম্যামের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁপছেন কেন? আর বলো না, গড়ির ওই মাঠে না মেন রোডের এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা নীল রঙের R15কে একটা বালু ভর্তি ট্রাক একদম পিষে দিয়ে গেছে। লোকটার মাথা থেতলে গিয়েছে। আমি দূর থেকে দেখেছি, লোকের ভিড়, রক্তের বন্যা বয়ে গিয়েছে। সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লোকটা মনে হয় বাঁচবে না আলো। এক নাগারে বলে ওঠে হেড ম্যাম। আলো কেঁপে ওঠে। নীল রঙের R15-এ তো শামীম গিয়েছে এই মাত্র। আলো এদিক ওদিক তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। হেড ম্যাম বলে ওঠে, তোমার আবার কি হলো আলো? আলো একটা ঢোক গিলে নিয়ে বলে, ম্যাম, আজকে আমাকে ছুটি দিন, সরি। আলো কথাটি বলে মেইন রোডে নামে। একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে বলে, সদর হসপিটাল চলুন। আলো বুঝতে পারছে না তার এত অস্থির লাগছে কেন। ফোনে বারবার ঈশিতাকে ফোন দিচ্ছে আলো। ঈশিতা ফোনটা ধরছে না। আলোর অস্থিরতা বেড়ে যাচ্ছে। হসপিটালের সামনে রিক্সা থামিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে সোজা এমার্জেন্সি ইউনিটে চলে যায় আলো। প্রচুর লোকজন সেখানে। সরাসরি ইউনিটে ঢুকতেই একজন নার্স এসে তাকে থামায়। আরে আরে, কোথায় যাচ্ছেন? আলো এদিক ওদিক তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এইমাত্র ঝিলবাড়ি অ্যাক্সিডেন্ট স্পট থেকে একজনকে নিয়ে আসা হয়েছে। R15-এর আরোহী, অবস্থা খুবই খারাপ তার। আলো আতঙ্কিত মুখ নিয়ে তাকিয়ে থাকে নার্সের দিকে। নার্স বলে, আলো বাঁচবে কিনা বলা যাচ্ছে না। কেঁপে ওঠে। নার্স আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, আলো বিধ্বস্ত চেহারা নিয়ে নার্সের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, স্বামী। নার্সটি আলোর দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে বলে ওঠে, আপনি ভিকটিমের ওয়াইফ? আলো চমকে ওঠে। অবচেতন মনে এই মাত্র সে শামীনকে নিজের স্বামী বলল। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। পেছন থেকে হঠাৎ একজন ডাক্তার বলে ওঠে, কি হয়েছে লিপি? স্যার, অ্যাক্সিডেন্টের ভিকটিমের ওয়াইফ বলছে। ডাক্তার মুখের মাস্ক খুলে বলে আলোর দিকে তাকায়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, ওনার এখন কি অবস্থা? ডাক্তার কিছু বলতে যাবে তখন একজন ওয়ার্ড বয় এসে বলল, স্যার, সৌমন বলের লোকটার ওয়াইফ এসেছে। ডাক্তার ওয়ার্ড বয়ের দিকে তাকিয়ে বলে, সুমনকে? স্যার, জিলবাড়ি অ্যাক্সিডেন্টের ভিকটিম মানিব্যাগে
আইডি কার্ড ছিল কিছুক্ষণ আগে যাকে আনা হলো। ডাক্তার মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে। আপনি কে তবে? আলো এদিক ওদিক তাকিয়ে একটা ঢোক গিলে নিয়ে বলল। ভুল হয়ে গিয়েছে, দুঃখিত। কথাটি বলে ঘুরে করিডোরের উল্টো পথে হাঁটতে থাকে আলো। ক্লান্ত ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে হাঁটছে। হুট করে এক মহিলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আলো। মহিলা চেঁচিয়ে ওঠে। আলো কোনো জবাব না দিয়ে আবারও উঠে হাঁটতে থাকে। তার নিজের প্রতি নিজেরই বেশ অবাক লাগছে। হচ্ছেটা কি আসলে? ফোনের ভাইব্রেশনের শব্দ হতেই ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ঈশিতা শুকনো গলায় বলে। ফোন দিয়েছিলে ভাবি? ভাইয়ার সাথে বাইকে ছিলাম, দেখতে পাইনি। হ্যাঁ, ওই আর কি, তোমার শরীরের খোঁজ নিতে। কেমন আছো তুমি? ঋতু কেমন আছে? ভালো আছি আমরা। ঈশিতার কথা শুনে আলোর বেশ খারাপ লাগে। অনেক ভেঙে পড়েছে মেয়েটা। কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। ঈশিতার একটা ব্যাপার আলোর বেশ ভালো লাগে। তারা যখন কথা বলে তখন ঈশিতা কখনোই স্বামীনের প্রসঙ্গ টেনে আনে না। মানে নিজের পথ ত্যাগ করলে, এখন যখন পুনর্নির্বাচন হবে এখন আবার ভোটে দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে। কেন? দল তোমার কি ক্ষতি করেছে শামীম? ইমতিয়াজ ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারোনি জানি, তাই বলে এমন উন্মাদের মতন কেন আচরণ করছো? কবির আলমগীর ধমকের সুরে বলে কথাগুলো। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে। একজনের আবদার পূরণ করতে। হোয়াট? তুমি এসব কি বলছো? তোমাকে কি পাবনায় শিফট করতে হবে? রাজনীতির ছেলে খেলা। এমনিতে তোমার হঠাৎ পদত্যাগে পার্টি গরম হয়ে আছে। সবাই আমাকে চাপ দিচ্ছে তোমাকে বের করে দিতে। আমি সবাইকে মানিয়ে দিচ্ছি। তুমি আবার আমাকে ভুলে গিয়েও না শামীন। পদত্যাগপত্র ফেরত নাও, এখনো সময় আছে। না আঙ্কেল, আপনি খন্দকারকে দিয়ে দিন নমিনেশন। আমি স্বতন্ত্র লড়তে চাই। কবির আলমগীর দাঁতে দাঁত চেপে বলে। লাভ কি হবে? দল থেকে নিজেকে ছাড়িয়ে কি করতে পারবে তুমি? পদত্যাগ যখন করেই ফেলেছ, আর লড়ো না। এইবার আতাউল আলম শামশের ভূঁইয়া খন্দকার, ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার, এদের সাথে টেক্কা দিয়ে গোহারা হারবে তুমি। তামাশা কেন চাইছো? হারতেই যাচ্ছি আঙ্কেল। কেন? একজনের মুখে হাসি ফোটাতে সে অনেকদিন হয় হাসে না। শামীম, তোমার আন্টি তোমার জন্য টেনশন করছে। আসবো আন্টি, দেখা দিয়ে যাবো ভোটের আগে। রাখছি। ফোন কেটে দিয়ে স্বামীন দীর্ঘ সময় চুপ করে বসে থাকে। ইসমাম অনবরত ফোন দিয়ে যাচ্ছে। এখন একটুও ইচ্ছে করছে না তার কথা বলতে। ফোনটা দূরে সরিয়ে রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। মানে ইয়াসার আবার কেন ভোটে লড়বে? ও তো নিজেই পদত্যাগ করেছে। আলো শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে আতাউর আলমের দিকে তাকায়। তারপর বলে। যোগ্যতা প্রমাণ করতে তুমি বাচ্চাদের মতো কিছুক্ষণ পর পর আমাকে প্রশ্ন করবে না, যাও। আতাউর আলম মেয়ের ঘরে ঢোকে। নরম গলায় বলে। মা, তুই ঠিক আছিস তো? এমন কেন করছিস? ও তো ওর ভুলটা স্বীকার করছে। এখন এসব বাদ দে। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। রেহেনা দরজার কাছে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলে। এই মেয়ে দেখবে নিজের বিপদ নিজে ডেকে আনবে একদিন। মেয়ে মানুষ এত যে ভালো না, যথেষ্ট কি হয়নি? রাগ তো আমাদেরও ছিল। ও এখন ওর বাবা মায়ের থেকেও বেশি বুঝতে শুরু করেছে। ফল ভালো হবে না দেখ। আলোর নাম্বার থেকে ফোন দেখে স্বামীন কিছুক্ষণ তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। তারপর ফোনটা রিসিভ করে কানে ধরতেই আলো বলে ওঠে। রুলস 1। স্বামীন আলোকে থামিয়ে দিয়ে বলে। রুলস নাম্বার 1, আমি কোনো কমপ্লেইন করিনি আলো। কারো কাছে যাইনি, কাউকে টাকা দিইনি। প্রচারণার জন্য শুধু পোস্টার লাগানো হয়েছে। আলো চুপ করে থাকে। স্বামীন বলতে থাকে। রুলস নাম্বার 2, আমার দলের ছেলেরা আমাকে কোনো সাহায্য করছে না। রুলস নাম্বার 3, এবং আমি আগামী পরশু পর্যন্ত বাড়ি থেকে বের হচ্ছি না। আলো এখনো নিশ্চুপ। স্বামীন বলতে থাকে। সবকিছু মনে আছে আমার আলো, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। কথাটা বলে স্বামীন ফোন কেটে দেয়। স্ক্রিনে আলোর ছবিটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। কি অবুঝ তুমি আসিয়া। স্বামীনের দলের ছেলেরা সবাই কপাল কুঁচকে আছে। স্বামীন ম্লান হেসে বলে। তোদের একটা সুখবর দেই, আমি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছি। তোরা আমার জন্য মেয়ে দেখবি।
দলের সবাই স্বামীনের এমন রসিকতায় সাড়া দেয় না। রাহাতবি রক্ত ভঙ্গিতে বলে। স্বামীন শুকনো হাসি হেসে বলে,